এই ছেলে, চোখে দেখো না? দেখলে তো ফাইলগুলো পড়ে গেল। সরি, আজ তো আমার ইন্টারভিউ, তাই একটু তাড়াহুড়াই ছিলাম। আপনাকে ঠিক খেয়াল করতে পারিনি ম্যাম, সরি। আমি তুলে দিচ্ছি। আয়ান তার সামনে দাঁড়িয়ে থাকা কিউট পরীর মতো দেখতে মেয়েটির সামনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে রাস্তা থেকে ফাইলগুলো তুলে মেয়েটির হাতে দিল। মেয়েটি আয়ানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আয়ানের সাথে আজকে প্রথম দেখা হলো নেহার। এর আগে নেহার সাথে আয়ানের কখনো দেখা হয়নি। আয়ান নেহার হাতে ফাইলগুলো তুলে দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নাম কি ম্যাম? আমার নাম নেহা খান। আপনার নাম কি? জি, আমার নাম আয়ান। ও, তা কোন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন জানতে পারি? জি, এই যে এখানে থেকে একটু দূরেই খান টেক্সটাইল আছে না, ওখানেই ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও, যাক, ভালো। ভালো করে সকল প্রশ্নের উত্তর দিবেন, যেন কোনো ভুল না হয়। ঠিক আছে ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন, কি প্রশ্ন? মানে আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনিও চাকরির জন্য এসেছেন। তা আপনি কি চাকরি করেন নাকি আমার মতো ইন্টারভিউ দিতে এসেছেন? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আপনিও আমার মতো চাকরির ইন্টারভিউ দিতেই এসেছেন। ঠিক বলেছেন। নেহা আয়ানের সাথে আর কোনো কথা বলল না। এই থেকে আয়ান কথা না বলে থাকতে পারছে না। আয়ান খানিক বেশি বকবক করতে পছন্দ করে, আর এই কারণেই নিজে থেকে আয়ান নেহার সাথে কথা বলতে থাকে। বাহিরে শীত তো পড়েছে, তবে শীতের দিনেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য আয়ান ও নেহা দুজনেই আটকে পড়েছে। তারা কেউ নিজেদের গন্তব্যে যেতে পারছে না। নেহাকে নিশ্চুপ দেখে আয়ান নিজেও খানিক সময় নীরব হয়ে থাকলো। অতঃপর সকল নীরবতা ভেঙে দিয়ে আয়ান নেহাকে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি কম কথা বলেন? সত্যি বলতে আমি একটু নিশ্চুপ থাকতে পছন্দ করি। আমি এমন না, আমি মন খুলে বকবক করতে বেশি পছন্দ করি। আচ্ছা, আপনি কি এই অফিসে চাকরি করেন? হুম, আমিও আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও, আরে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই পর্যন্ত শতাধিক অফিসের ইন্টারভিউ দিয়েছি, তবে কোনো লাভ হয়নি। বলেন কি? এত ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হয়নি কেন? সেটা তো জানি না, তবে আমার সাথে যারা ইন্টারভিউ দেয় তাদের ঠিক চাকরি হয়ে যায়। আমার হয় না শুধু, আপনারও হয়ে যাবে, দেখে নেবেন। দোয়া করিয়েন। নেহা আর আয়ান বেশ কিছু সময় ধরে কথা বলল। এর মাঝে একটা গাড়ি চলে আসলো তাদের কাছে। অতঃপর আয়ান আর নেহা গাড়ি করে চলে আসলো অফিসে। আয়ান আর নেহা একসাথে গাড়ি থেকে নেমেছে তো ঠিক, তবে তারপর আর আয়ানের সাথে নেহার কোনো কথা হয়নি, আর না তারা একসাথে এসেছে অফিসের ভেতরে। আয়ান অফিসের ভেতরে প্রবেশ করে সোজা চলে আসলো ইন্টারভিউ বোর্ডে। আয়ান ইন্টারভিউ বোর্ডে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আয়ানকে ইন্টারভিউ হলে ডাকা হলো। আয়ানও ভীষণ কনফিডেন্স নিয়ে ইন্টারভিউ হলে গিয়ে ভাইভা পরীক্ষা দিয়ে ফেললো। আয়ান নিজের ভাইভা পরীক্ষা শেষ করতে মিস্টার খান আয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিস্টার আয়ান, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আর সেটা হলো আপনি কোনো অফিসের চাকরি কেন নিতে পারেননি এখন অবধি? আসলে স্যার, আমার মনে হয় আমি অতিরিক্ত কথা বলি, আর এই কারণেই আমার চাকরি হয়নি। মানে নিজের ফল্ট সম্পর্কে জানার পরেও আপনি এমন বকবক করে যাচ্ছেন কেন? তাছাড়া এই অভ্যাস পরিবর্তন করছেন না কেন? স্যার, আমি নিজেকে বদলে ফেলার জন্য অনেক চেষ্টা করেছি, তবে আমার শান্তি লাগে না কথা না বললে। তাই আমি নিজের শান্তির কথা ভেবে একটু কথা বলি। আয়ানের কথা শুনে মিস্টার খান অকাট্য হেসে ফেলল। আয়ান কেমন যেন একটু সাইকো টাইপের, আর এই কারণেই মিস্টার খান আয়ানকে চাকরি দিল। যদিও আয়ানের মধ্যে কাজ করার জন্য যথেষ্ট যোগ্যতা আছে, তবে অতিরিক্ত কথা বলাটা কারোর খুব একটা পছন্দ নয়। মিস্টার খান আয়ানকে কনফার্ম করলো চাকরির জন্য। আয়ান নিজের চাকরি পাবার কথাটা শুনে খুশিতে গদগদ হয়ে গেল, আর মিস্টার খানকে বলল, স্যার, সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি জানি না। আজ আপনি যদি আমাকে চাকরি না দিতেন তবে আমার যে কি হতো। আরে আমি আপনার উপর কোনো অনুগ্রহ করিনি, আপনার যোগ্যতা আছে তাই চাকরি পেয়েছেন। ধন্যবাদ স্যার। স্যার, আমি আগামীকাল থেকেই জয়েন করব, আর নিজে বেস্ট দিয়ে কাজ করব, প্রমিস।
আমিও সেটাই প্রত্যাশা করি। বাই দ্য ওয়ে আয়ান, তোমাকে একটা কথা বলার ছিল। জি স্যার, বলুন। আমাকে স্যার বলে ডেকো না, তুমি আমার ছেলের মতো, তাই আমাকে তুমি আঙ্কেল ডেকো, কেমন? ওকে স্যার। সরি আঙ্কেল। আয়ান ইন্টারভিউ দিনেই অফিসের বসের সাথে বেশ ভালোই ভাব জমিয়ে ফেলেছে। আসলে আয়ান এমনিতেই এমন, খুব অল্প সময়ের মাঝেই আয়ান সকলকে নিজের আপন ভাবতে শুরু করে। আর যাদেরকে আয়ান নিজের আপন ভাবে, দিন শেষে তারাও আয়ানকে তাদের আপন করে নেয়। আয়ান চাকরি পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। আয়ানের পরিবারে আয়ানের মা আছে, আয়ানের বাবা নেই। আয়ান বাড়ি ফিরতেই নিজের মায়ের কাছে ছুটে চলে গেল। আয়ান নিজের মায়ের কাছে এসে হাস্যোজ্জ্বল মুখে নিজের মাকে বলল, মা, আমার চাকরিটা হয়ে গেছে। আমি আজ অনেক খুশি মা। সত্যি খোকা, তো চাকরি হয়ে গেছে? হ্যাঁ মা, আমার অফিসের বস অনেক ভালো। তিনি যদি আমাকে চাকরিটা না দিতেন তবে আমি সত্যি অনেক কষ্ট পেতাম। তাছাড়া বিধাতারও দয়া আছে, তা না হলে আমি এত বড় প্রতিষ্ঠানে চাকরি কি করে পেতাম বলো? আমি তো আগেই জানতাম আমার ছেলের চাকরিটা হয়েই যাবে। তাছাড়া তুই কত পরিশ্রম করেছিস, এই চাকরিটা তোর প্রাপ্য। এখন থেকে মা আমাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না, আর না আমাদের সংসারে কোনো অভাব থাকবে। আমরা এবার অনেক ভালো থাকবো, দেখে নিও তুমি। নিজের ছেলের মুখে খুশির ছাপ দেখে আয়ানের মাও আজ অনেক খুশি। পিতা মাতা নিজের সন্তানের সফলতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আর যখন নিজের সন্তান সফল হয়, তখন সেই পিতা মাতার বুকটা গর্বে ভরে ওঠে। আমাদের এই সমাজে একটা রোগ আছে, এই সমাজ শুধুমাত্র সফল লোকদের পছন্দ করে, শুধুমাত্র সফল। এই সমাজে ব্যর্থ লোকের কোনো জায়গা নেই, আর না তারা কখনো ব্যর্থ লোকের পাশে থাকে। এই সমাজের বাস্তবতাটা অনেক কষ্টদায়ক, সেটা আয়ান খুব ভালো করে জানে। আয়ান মূলত মধ্যবিত্ত পরিবারের সন্তান। আয়ানের বাবার মৃত্যুর পর আয়ানের পুরো পরিবারের চাপ তার মায়ের উপর এসে পড়ে। আয়ানের মা আয়ানকে কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। একটা প্রাইভেট স্কুলে চাকরি করে তিনি নিজের একমাত্র সন্তানকে কোনো মতে মানুষের মতো মানুষ করেছেন। আয়ান নিজেও নিজের মাকে সাহায্য করার জন্য অনেকগুলো টিউশনি করিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতো। আর আজ সেই দিনটা এসে গেল আয়ানের। আয়ানও এখন ভালো একটা চাকরি করে, যা আয়ানের স্বপ্ন ছিল। আয়ান রাতের খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙতে আয়ান ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে চলে যায় নিজের অফিসে। আয়ান নিজের অফিসে এসে সোজা নিজের ডেস্কে গিয়ে বসে কাজ শুরু করে। ঘন্টা 2 কাজ করার পর আচমকা আয়ান দেখতে পায় নেহাকে। নেহাকে অফিসে দেখে আয়ান অনেক বেশি খুশি হয়। আয়ান নিজের ডেস্ক থেকে উঠে দৌড়ে চলে যায় নেহার কাছে। আয়ান নেহার সামনে দাঁড়িয়ে নেহাকে বলে ওঠে, আরে নেহা, আপনি এখানে? আপনারও চাকরিটা হয়ে গেছে? জি, আপনারও চাকরি হয়ে গেছে? জি, আমারও চাকরি হয়েছে। এই অফিসের বস আছে না, খান আঙ্কেল, উনি অনেক ভালো মনের একটা মানুষ। আমাকে চাকরিটা উনি দিয়ে দিয়েছেন। যাক ভালো। তা আপনি এখন কথা বলবেন নাকি কাজ করবেন? কাজ তো সারাদিন করব ম্যাম, কিন্তু ম্যাম আপনাকে তো আর মিষ্টি খাওয়াতে পারলাম না। আজ আপনাকে আমি মিষ্টি খাইয়ে তবে শান্ত হব। আরে না, আমি এমনিতেও মিষ্টি কম খাই, আমার মিষ্টি তেমন প্রিয় না। মিষ্টি প্রিয় হোক বা না হোক, অল্প করে হলেও খেতে হবে। চলুন আমার সাথে। আয়ান নেহাকে নিজের সাথে করে নিয়ে চলে গেল মিষ্টি খাওয়াতে। আয়ান নেহাকে নিজের সাথে করে নিয়ে একটা মিষ্টি খাইয়ে অতঃপর অফিসে ফিরে আসলো। আয়ান অফিসে ফিরতেই বসের ক্যাবিন থেকে আয়ানের ডাক পড়লো। আয়ান বসের ক্যাবিনে আসতে আয়ান খানিক অবাক হয়ে গেল। আয়ান দেখতে পেল অফিসের বস মিস্টার খানের পাশে নেহা বসে আছে। আয়ান মিস্টার খানের পাশে নেহাকে দেখে খানিক অবাক হয়ে যেতেই মিস্টার খান আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান, পরিচিত হয়ে নাও, এই আমার মেয়ে নেহা। আজ থেকে নেহা অফিসে বসের দায়িত্বে পালন করবে। ও ঠিক আছে স্যার। শোনো আয়ান, তুমি নেহাকে সব কিছুতেই সাহায্য করবে, নেহার যেন কোনো সমস্যা না হয়, ওকে? ওকে স্যার, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। ঠিক আছে, তবে আমি এখন উঠছি, তোমরা থেকো, কেমন?
মিস্টার খান নিজের চেয়ার থেকে উঠে পড়ে অফিস থেকে বেরিয়ে চলে গেলেন। মিস্টার খান নিজের ক্যাবিন থেকে বেরিয়ে যেতেই আয়ান নেহাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে নেহাকে জিজ্ঞেস করলো, এসব কি ছিল? আপনি এই অফিসের বস, এই কথাটা আমার থেকে আড়াল কেন করলেন? তো কি করব? তোমাকে বলেও বা কি হবে? আমি এই অফিসের বস। এটা শোনার পর তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিতে। না, তেমন না। যদিও একটু ভয় পেতাম, কথা বলতে গেলে হয়তো আমাকে একটু চিন্তা করতে হতো, তবুও সত্যিটা বলা উচিত ছিল। ছাড়ো তো এসব। এখন শোনো, তুমি গিয়ে কাজ করো আর আমিও আমার কাজগুলো গুছিয়ে নিই। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আয়ান আর বেশি কিছু বলল না। নেহা আয়ানের থেকে এমন করে সত্যি আড়াল করবে সেটা আয়ান কখনো কল্পনাও করতে পারেনি। আয়ান ভেবেছে নেহা হয়তো তার কলিগ হবে, কিন্তু না, নেহা এই অফিসের বস আর আয়ান হলো তার অফিসের অতি সাধারণ একজন কর্মচারী। আয়ান নিজের ডেস্কে বসে কাজ করা শুরু করলো। সন্ধ্যার দিকে আয়ানের অফিস শেষ হবার পর আয়ান নিজের অফিস থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। ওইদিকে নেহা আয়ানকে খুঁজতে গিয়ে সারা অফিস খুঁজলো, তবে আয়ানকে কোথাও পেল না। অতঃপর সিকিউরিটি গার্ডের থেকে শুনলো যে আয়ান চলে গেছে। আয়ান চলে গেছে এই কথাটা শোনার পর নেহার মনটা খারাপ হয়ে গেল। নেহা ভেবেছে আয়ানের সাথে বসে একটু গল্প করবে, কথা বলবে, অথচ সেসব কিছুই হলো না। আয়ানও নিজের বাড়ি চলে এসে খাবার খেয়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আয়ানের ঘুম ভাঙে নিজের ফোনের রিংটোনের শব্দে। আয়ানের ঘুম ভেঙে যেতে আয়ান নিজের চোখ মেলে তাকায়। আয়ান চোখ মেলে তাকিয়ে নিজের ফোনটা হাতে নিতে দেখতে পেল নেহার নাম্বার থেকে আয়ানের ফোনে কল এসেছে। আয়ান ফোনটা হাতে নিয়ে আপন মনে ভাবছে যে আজ তো ছুটির দিন। ছুটির দিনে নেহা মানে তার অফিসের বস তাকে কেন কল করেছে? আয়ান আপন মনে এসব চিন্তা করতেই ফোনটা পিক করলো। আয়ান ফোন পিক করতে নেহা আয়ানকে উদ্দেশ্য করে খানিক ভারী কণ্ঠে আয়ানকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তোমাকে কতগুলো কল করলাম, একটা ধরছো না কেন? সরি ম্যাম, আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই দেখিনি। ঘুমিয়ে পড়েছো মানে? এখন বাজে কয়টা সেটা বলতে পারবে? না তো ম্যাম, কটা বাজে? ওয়েট, আমি দেখে বলছি। এই তো ম্যাম, 10টা বাজে। এই তো 10টা? এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? আচ্ছা যাকে শোনো, 10 মিনিটের মাঝে তুমি আমার সাথে দেখা করবে, এনি হাউ। ঠিক আছে ম্যাম, কোথায় দেখা করতে হবে? আমার বাড়িতে নিচে চলে এসো। ওকে ম্যাম। আয়ান নেহার অর্ডার মতো দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে নিয়ে একটা গাড়ি ধরে সোজা নেহার বাড়ির সামনে চলে আসলো। আয়ান নেহার বাড়ির সামনে চলে আসতেই নেহা নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। আয়ান নেহার দিকে তাকাতেই আয়ানের চোখ জোড়া নেহার দিকে আটকে গেল। এত সুন্দরী নারী এর আগে কখনো আয়ান দেখেছে কিনা সন্দেহ আছে। আয়ান এক দৃষ্টিতে নেহার দিকে হা করে তাকিয়ে আছে। নেহা আয়ানকে এমন করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকে একটা হাসি দিল। নেহা আয়ানের দিকে এগিয়ে এসে আয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি দেখছো এমন করে? কোথায়? কিছু দেখছি না তো ম্যাম। বুঝেছি। এখন চলো, আজ আমি আর তুমি একটু শপিং করতে যাব। ওকে ম্যাম। আয়ান নিজের কথা মতো নেহার সাথে চলে গেল শপিং করার জন্য। আয়ান যদিও জানে না যে নেহা তার সাথে এমন ভাবে কথা কেন বলছে আর কেনই বা আয়ানকে তার সাথে করে নিয়ে যাচ্ছে, তবে এইটুকু আয়ান ঠিক বুঝতে পারছি যে আয়ানকে নেহা অন্য সবার মতো মনে করে না, বরং আয়ানকে নিয়ে নেহার মনের মাঝে বিশেষ কোনো ভাবনা আছে। আয়ান নেহার সামনে শপিং করতে গিয়ে অনেক সময় ধরে শপিং করলো। শপিং শেষে আয়ান নেহাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে সে নিজের বাড়ি চলে আসলো। আয়ান নিজের বাড়ি এসে আপন মনে চিন্তা করতে লাগলো নেহা তার প্রতি এতটা কেয়ারফুল আচরণ কেন করছে। আয়ান আপন মনে বিড়বিড় করে বলছে, নেহাকে আমার খুব পছন্দ হয়। আমি নেহাকে অনেক পছন্দ করি ঠিক, তবে আমার এই পছন্দ করাটা এখানেই সীমাবদ্ধ রাখতে হবে, কারণ আমি চাই না কষ্ট পেতে। নেহাকে ভালোবাসার পরিণাম অনেক খারাপ। কোথায় সে আর কোথায় আমি, আমাদের মাঝে আকাশ আর পাতাল তফাৎ। এই ভালোবাসাকে এখানেই শেষ করতে হবে। নিজের মনকে বোঝাতে হবে সবকিছু নিজের ইচ্ছায় হয় না।
আপন মনে কথাটা বলতেই একটা দীর্ঘ শ্বাস ফেলল। আয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আয়ান অফিসে এসে নিজের কাজ শুরু করলো। আয়ান মিনিট খানিক সময় কাজ করার পর নেহা অফিসে আসে। নেহা অফিসে প্রবেশ করতে আয়ান নেহার দিকে তাকালো। আয়ান নেহার দিকে তাকাতেই আয়ানের চোখ জোড়া আটকে গেল নেহার দিকে। আয়ান নিজের চোখ সরাতে পারছে না নেহার দিক থেকে। নেহা আজ অফিসে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে এসেছে। এই কালারের শাড়িটা নেহার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। আয়ান নেহার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নেহা আয়ানের চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে নিজের ক্যাবিনে চলে গেল। আয়ানও খানিক সময় নেহার দিকে তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল। আয়ান নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে। আয়ানের মন যেটা চাইছে সেটা মোটেও ঠিক নয়। নেহাকে নিয়ে অতিরিক্ত ভাবনা থাকা মানে আয়ানের সামনে বেশি কষ্ট পেতে হবে। আয়ান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের কাজে মন দিল। আয়ান কাজ করার মিনিট 10 কেটে যেতেই নেহা আয়ানকে ডেকে পাঠালো। নেহা আয়ানকে ডেকে পাঠানোর পর আয়ান সোজা চলে গেল নেহার ক্যাবিনে। আয়ান নেহার ক্যাবিনে আসতে দেখতে পেল নেহা বসে আছে। আয়ান নেহাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি। আজ আমাকে কেমন লাগছে বলো? জি ম্যাম, আপনাকে অনেক সুন্দরী লাগছে। তাছাড়া আপনাকে সবসময় সুন্দরী লাগে। তাই? আচ্ছা, আমাকে দেখতে তোমার কেমন লাগে? মানে পার্সোনালি কেমন লাগে তোমার? পার্সোনালি আপনাকে আমার কেমন লাগবে? ম্যাম আপনি আমার বস, আমি আপনার স্টাফ। আমাদের দুজনের মাঝে এর থেকে বেশি আর কিছু নেই। আয়ান, তুমি কিন্তু এখন অনেক বেশি কথা বলছো। আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তুমি সেটার উত্তর দাও। আমাকে তোমার কেমন লাগে সেটা বলো আমায়। জি ম্যাম, ভালোই লাগে, কিন্তু আমি না এটা বুঝতে পারছি না যে আপনি হঠাৎ আমাকে এমন কথা কেন জিজ্ঞাসা করছেন। আয়ানের কথাটা শেষ হতেই নেহা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আয়ানের দিকে এগিয়ে এলো। আয়ান নেহার চোখের দিকে তাকিয়ে আছে। আয়ান বুঝতে পারছে না যে নেহা এমন করছে কেন। তাছাড়া নেহা আয়ানের এত কাছে কি জন্য এসেছে। আয়ান নেহার চোখের দিকে তাকাতেই নেহা আয়ানকে উদ্দেশ্য করে খানিক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলে, কেন জিজ্ঞেস করছি সেটা কি এখনো বুঝতে পারছো না তুমি? একটা মেয়ে একটা ছেলেকে কখন সবার থেকে আলাদা ভাবে সেটা কি বুঝতে পারো না তুমি? না ম্যাম, আমি এসব কি করে বুঝবো? আমার এসব নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা নেই দেখে কি হয়েছে? আমিও তো চাই না তোমার কোনো অভিজ্ঞতা থাকুক। আমি চাই তুমি অনভিজ্ঞ থেকে আমার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করবে। নেহা নিজের কথাগুলো বলতে বলতে আয়ানের ঘাড়ের উপর নিজের হাত রেখে আলতো করে আয়ানের ঘাড়ের উপর নিজের হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান নেহার এমন ইশারা কোনো মানেই বুঝতে পারল না। আর না আয়ান এসব স্পর্শের সাথে আগে থেকেই পরিচিত ছিল। আয়ানের মনের মাঝে অদ্ভুত আচরণ করে উঠেছে। আয়ান নেহার দিকে তাকিয়ে এবার কাঁপা কাঁপা গলায় বলল, নেহা ম্যাম আপনি আমার সাথে এমনটা করছেন কেন? প্লিজ ম্যাম এমনটা করিয়েন না। কেন? আমি এমন করলে কি হয় তোমার? কি হয় সেটা আমি বলতে পারবো না, তবে আমার মাঝে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। প্লিজ আপনি আমাকে স্পর্শ করিয়েন না। উফ আয়ান, তুমি এমন মেয়েদের মতো করো কেন? কোথায় আমি রিয়্যাক্ট করব তা না করে তুমি নিজেই রিয়্যাক্ট করছো। আমি রিয়্যাক্ট কি আর সাথে করেছি? আপনি যেটা করছেন সেটা আদৌ উচিত কাজ হচ্ছে না ম্যাম। এর ফলাফল অনেক খারাপ হবে। আয়ানের বলা কথাটা শোনার পর নেহা থমকে যায়। নেহা আয়ানের দিকে তাকিয়ে আপন মনে ভাবছে যে কি খারাপ হবে। তাছাড়া ভালোবাসার মাঝে আবার খারাপ কি বা আছে। নেহা আয়ানকে উদ্দেশ্য করে আবার বলল, খারাপ কি আছে? তাছাড়া আমার আর তোমার মাঝে যদি কিছু একটা হয় এতে খারাপ কি আছে? অনেক কিছু আছে খারাপ হবার মতো। তাছাড়া আপনি নিজের জায়গাটা হয়তো ভুলে যাচ্ছেন। কোথায় আপনি আর কোথায় আমি? আমাদের মাঝে দিন রাতের তফাৎ। এসব বাজে কথা ছাড়ো। ভালোবাসার মাঝে কখনো এসব আসে না। ভালোবাসা নিজের মাঝে নিজেই অসাধারণ। ভালোবাসা কোনো কিছুতেই নির্ণয় করা যায় না। হয়তোবা, আর সেটা শুধুমাত্র আপনাদের মতো বড় ঘরের বড় মেয়েদের শোভা দেয়। আমার মতো গরিবদের মুখে এসব কথা বলাই হারাম। আয়ানের কথাগুলো নেহার কাছে চরম বিরক্তির কারণ হলো। নেহা আয়ানের থেকে একটু ভালোবাসা পেতে চেয়েছে, আর আয়ান কিনা তাকে নীতিবাক্য শেখাচ্ছে।
এসব কি কেউ সহ্য করতে পারে? পারে না। আয়ানের কথাও নেহা একদমই সহ্য করতে পারছে না। নেহা আয়ানের কথাগুলো শুনে অনেকটা রেগে গেল। আয়ান রেগে গিয়ে নেহাকে উদ্দেশ্য করে খানিক ভারী কণ্ঠে বলল, দেখো আয়ান, আমি কিন্তু এখন সরাসরি বলছি, তাও একটা মেয়ে হয়ে তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে নিজের ভালোবাসা দিবে? ম্যাম, আপনি বাস্তবতা কী জিনিস সেটাই বুঝতে পারছেন না। আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি আসছি। আয়ান, তুমি যদি আমাকে ভালো না বাসো তবে আমি কিন্তু তোমাকে ফায়ার করব। সেটা আপনার ইচ্ছে, আমার এখানে বলার মতো কিছুই নেই। আয়ান বসা থেকে উঠে হন হন করে নেহার ক্যাবিন থেকে বেরিয়ে গেল। আয়ান নেহার ক্যাবিন থেকে বেরিয়ে যেতেই নেহা রাগে ফুঁসতে লাগলো। একটা মেয়ে হয়ে আয়ানকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পর আয়ান যখন সেই প্রস্তাব মুখের উপর নাকচ করে দিয়েছে, তখন এই বিষয়টা নেহার বুকে এসে আঘাত করেছে। নেহার ইগোতে আঘাত করেছে আয়ান, আর যার ফলাফল আয়ানকে ভোগ করতে হবে। নেহা আয়ানের উপর জমে থাকা নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। নেহা নিজের অতিরিক্ত রাগের কারণে নিজের হাতে থাকা একটা পাথরের মতো জিনিস ছুঁড়ে মারলো ফ্লোরে। অতঃপর একটা চিৎকার করে উঠে নেহা কান্না করা শুরু করে দিল। এই সমাজে অনেক লোকের দেখা মেলে ঠিক, তবে আয়ানের মতো লোকের দেখা খুব একটা মেলে না। নেহা অসাধারণ কাউকে কখনো নিজের জীবনে চায়নি। নেহা চেয়েছে একজন সাধারণ লোকের অসাধারণ ভালোবাসা, আর সেটা আজ আয়ান প্রত্যাখ্যান করেছে। আয়ান নিজের ডেস্কে এসে আপন মনে ভাবছে কি করবে সে। আয়ানের কোনো যোগ্যতা নেই নেহার পাশে দাঁড়ানোর, আর এই একটা কারণে আয়ান নিজেই নেহার জীবন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। আয়ানের মনের মাঝে যদিও নেহার জন্য একটা অন্যরকম অনুভূতি ছিল এবং আছে, তবে সেটা প্রকাশ করার মতো ভুল আয়ান করতে চায় না। আয়ান ভালোবাসার পর ধোঁকা খেতে চায় না। আয়না চাইছে নিজের ভালোবাসাকে হারানোর কষ্ট পেতে। এই সমাজে বরাবর রূপের সাথে টাকার বিয়ে হয়। নেহার যদিও রূপ আছে, তবে আয়ানের কাছে টাকা নেই, আর এই কারণে আয়ান নিজের মনের উপর পাথর চাপা দিয়ে নেহাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আয়ান নিজের ডেস্কে কিছু সময় নীরব ভাবে বসে থাকার পর অফিস থেকে বেরিয়ে পড়ে। আয়ান অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। আয়ান নিজের বাড়ি চলে আসতেই আয়ানের মা আয়ানের সামনে এসে দাঁড়ায়। আজ আয়ানের মা নিজের ছেলেকে এমন বিধ্বস্ত দেখে আয়ানের মায়ের বুকটা কেঁপে ওঠে। আয়ানের মুখের দিকে তাকিয়ে আয়ানের মা আয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আয়ান, খোকা আমার, কি হয়েছে তোর? মুখটা এমন করে শুকিয়ে গেছে কেন তোর? মা, তেমন কিছু হয়নি, আপনি এসব নিয়ে চিন্তা করিয়েন না। কি সব বলছিস? কি হয়েছে আমাকে বল খোকা। তোর মুখ তো কখনো এমন করে শুকনো হয়নি, আজ হঠাৎ করে তোর চোখ মুখ এমন করে শুকিয়ে গেছে কেন? মা, বললাম তো কিছু হয়নি, তুমি অযথা চিন্তা করো না। আয়ান, তোকে জন্ম দিয়েছি আমি 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 মা। আমি নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে পারি তার মনটা কেন খারাপ। তুই যদি নাও বলিস তবুও আমি জানতে পারবো কি হয়েছে। আয়ানকে এক প্রকার জোর করতে থাকে। আয়ান ভেবে পাচ্ছে না তার মাকে কি সত্যিটা সে বলবে কিনা। যদি আয়ানের মা সত্যিটা জেনে যায় তবে তার মা তাকে কি বলবে, সেটা নিয়েই আয়ান খানিক চিন্তায় আছে। আয়ান অতঃপর কোনো দিক না পেয়ে নিজের মাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। আয়ানের মা আয়ানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। আয়ান গড় গড় করে অফিসের প্রথম দিন থেকে আজ অব্দি যত ঘটনা ঘটেছে সবকিছু এক এক করে বলে দিল নিজের মাকে। আয়ান নিজের সম্পূর্ণ কথা শেষ করতেই আয়ানের মা আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান, তোর যেটা ঠিক মনে হয়েছে তুই সেটাই করেছিস, এতে কোনো ভুল নেই। তাছাড়া এই সমাজের যোগ্যতাই সবকিছু, যেটা আমাদের নেই, তাই শুধু শুধু কষ্ট পাওয়ারও কিছু নেই। জি মা, আমিও ম্যাডামকে তাই বলেছি। ছাড় এখন এসব কথা, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আয়ানের মা নিজের কথাটা শেষ করতেই আয়ানের সামনে দিয়ে চলে যায় নিজের ঘরের দিকে। আয়ানও ফ্রেশ হতে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে আসে। আয়ানের মনটা যদিও ভালো না, বারবার করে অফিসের বসের মানে নেহার কথা মনে পড়ছে তার।
বুকের ভেতর যদিও তীব্র দহন হচ্ছে, তবে সেটা আয়ান কাউকে বুঝতে দিচ্ছে না। সবকিছু নিজের মনের মাঝে রেখে আয়ান কোনো মতে নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা করছে। রাতের খাবার খেয়ে আয়ান নিজের ঘরে বসে পায়চারি করছে। কি থেকে আবার শুরু করবে সে, সেটাই আয়ানের একমাত্র চিন্তার বিষয়। আয়ান আপন মনে ভাবছে যে কি করবে এখন। তাছাড়া এত কিছুর পরেও ওই অফিসে আয়ান চাকরি করতে পারবে না। নেহার সাথে প্রতিদিন দেখা হবে, নেহার সাথে কথা হবে, আর একটু একটু করে নেহার প্রেমে আরো গভীর ভাবে পড়ে যাবে সে। এটা হলে আয়ান নিজের কাছেই নিজে হেরে যাবে, আর দিন শেষে বুক ভরা কষ্ট তো আছেই। আয়ান আপন মনে এসব কথাই চিন্তা করছে। আয়ান নিজেও জানে না তার জীবনে কি হতে চলেছে। আয়ান বেশ কিছু সময় ধরে এসব নিয়ে চিন্তা করার এক পর্যায়ে আয়ানের চোখের পাতাচোরা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর আয়ান নিজেও গভীর নিদ্রায় হারিয়ে গেল। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির শব্দে আয়ানের ঘুম ভেঙে যায়। আয়ান নিজের চোখের পাতা মেলে তাকাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 7টা বেজে গেছে। আয়ান আজ থেকে আর নেহার অফিসে যাবে না, তাই আজ আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। আয়ান আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। আয়ান আবারও ঘুমিয়ে পড়তেই আয়ানের ফোনে কল চলে আসলো নেহার। আয়ান ফোনটা পিক করতে নেহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আপনি এখনো অফিসে যাননি যে? কি সম্পর্ক হয়েছে আপনার? ম্যাম, গতকাল তো আপনি বললেন আমাকে আপনি ফায়ার করেছে, তবে কেন আমি আবার আপনার অফিসে যাব? আপনি এত বেশি কথা কেন বলেন? আমি আপনাকে ফায়ার করিনি, আপনি দ্রুত অফিসে চলে আসুন। সরি ম্যাম, আমি আর আপনার আন্ডারে চাকরি করব না, ক্ষমা করবেন আমায়। আয়ানের বলা কথাটা শোনার পর নেহার মাথাটা গরম হয়ে গেল। নেহা এবার আয়ানের ওপর চরমভাবে রেগে গেল। নেহা রেগে গিয়ে রাগে গজগজ করে উঠে আয়ানকে উদ্দেশ্য করে বলল, এই, আপনার সমস্যা কি? কোনো প্রকার নোটিশ ছাড়া আপনি চাকরি কি করে ছাড়তে পারেন? আপনার চাকরি ছাড়া চলবে না, আপনি এক্ষুনি অফিসে চলে আসুন। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করবেন। আমার মাথাটা গরম করিয়ে দিয়েন না প্লিজ। নেহা নিজের কথাটা শেষ হতেই ফোনটা কেটে দেয়। আয়ান নেহার ঝাড়ি খেয়ে আয়ান খানিক চুপসে যায়। আয়ান নিজেও জানে নেহার অতিরিক্ত রাগ, আর এই রাগটা যদি বেশিক্ষণ থাকে তবে সেটা সকলের জন্যই ক্ষতির কারণ। আয়ান আর কিছু বলল না। আয়ান নিজের জামা কাপড় বদলে তৈরি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। আয়ান তৈরি হয়ে নিয়ে সোজা চলে গেল অফিসে। আয়ান অফিসে এসে দেখতে পেল সবাই নিজেদের কাজ করছে। আয়ানও নিজের ডেস্কে গিয়ে বসলো। মনটা শান্ত করে আয়ান নিজের কাজ শুরু করলো। আয়ান প্রায় আধ ঘন্টা কাজ করার মাঝেই নেহা আয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। নেহা আয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে আয়ানকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, আর কতক্ষণ সময় লাগবে ফাইল রেডি করতে? নেহার কণ্ঠস্বর কানে আসতেই আয়ানের ঘোর কাটে। আয়ান এক ধ্যানে এতক্ষণ কাজ করে গেছে, অন্য কোনো দিকে আয়ানের খেয়াল ছিল না। নেহার কণ্ঠস্বর কানে আসার সাথে সাথে আয়ান নেহার দিকে দৃষ্টিপাত করলো। আয়ান নেহার দিকে দৃষ্টিপাত করে নেহাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি এখানে? তো কাকে প্রত্যাশা করেছেন? আপনার ড্রিম গার্লকে? নেহার কথাটা শুনে আয়ানের পাশে কাজ করা সকলে শব্দ করে হেসে ফেলল। আয়ান সকলের হাসির পাত্র হয়ে নিজেও খানিক লজ্জা বোধ করলো। নেহা আয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, চুক্তি হয়েছে 5 বছর এই অফিসে চাকরি করতে হবে আপনার। আমার মনে হয় আপনি সেই চুক্তির কথা ভুলে গেছেন। সরি ম্যাম, আমি কখনো কিছুই ভুলি না, সব কিছু আমার মনের খাতায় তোলা থাকে। এত অহংকার, নট ব্যাড। অহংকার তো থাকে ধনীদের, আমি গরিব মানুষ, আমার কোনো অহংকার নেই। সেটা তো আপনার ব্যবহারেই বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে আসিনি। কাজটা তাড়াতাড়ি করুন, আমিও নিজের কেবিনে গিয়ে চিন্তা ভাবনা করি এর পরের চাল কি হবে। নেহা মুচকি হাসি দিয়ে আয়ানের ডেস্কের সামনে দিয়ে চলে যায়। আয়ান নেহার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ান নেহার শেষে বলা কথাটার মানে ঠিক বুঝতে পারল না। আয়ান নিজেও জানে না নেহা তাকে কোন চালের কথা বলছে। আয়ান ভাবছে নেহা আজ তাকে এতগুলো লোকের সামনে হাসির পাত্র কি করে বানালো। আয়ান আপন মনে খানিক সময় কথাগুলো চিন্তা করলো।
অতঃপর নিজের কাজে আবারও মন দিল। আয়ান মূলত সব সময় নিজের কাজের প্রতি সিরিয়াস। আয়ান নিজের কাজের সাথে কখনো কম্প্রোমাইজ করেনি। আর এই একটা কারণেই আয়ানের চাকরিটা এখানে হয়েছে। আয়ান নিজের হাতের ফাইলটা লাঞ্চের আগে কমপ্লিট করে নেহার ক্যাবিনে জমা দিয়ে লাঞ্চ করতে চলে যায়। আয়ান ক্যান্টিনে বসে লাঞ্চ করছে। এমন সময় আয়ানের টেবিলে আচমকা একটা সুন্দরী মেয়ে চলে আসে আর সে এসে আয়ানের পাশে বসে। আয়ান মেয়েটিকে এর আগে কখনো দেখেনি। আয়ান মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই মেয়েটি নিজের ডান হাত আয়ানের দিকে বাড়িয়ে দিল আর আয়ানের উদ্দেশ্য করে বলে উঠল, হ্যালো মিস্টার আয়ান, আমি মাধবী, আপনার কলিগ। হাই মাধবী, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? না সরি, আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না। আপনার পুরো নাম তো আয়ান আহমেদ শুভ, তাই না? জি, এটাই আমার পুরো নাম। আপনি ফেসবুকে আগে গল্প লিখতেন, রাইট? জি রাইট। আমি আপনার পাঠিকা, সবসময় আপনার গল্প পড়তাম। আপনি অনেক ভালো গল্প লিখেন। এত ভালো গল্প লিখেন কি করে? আরে কি যে বলেন, ধন্যবাদ। লেখালেখি করাটা আমার শখ, শখ থেকেই লিখি গল্প। তাই বলে এত সুন্দর করে লিখেন? জানেন, আপনার গল্প পড়তে গেলে মনে হয় ওই গল্পের মাঝেই আমি ডুবে গেছি। আপনাদের ভালোবাসাটাই সব, দোয়া করবেন আমার জন্য। প্লিজ একটা সেলফি হবে? মাধবীর কথাটা আয়ান আর ফেলতে পারল না। আয়ান মাধবীর সাথে একটা সেলফি তুলল। মাধবী আয়ানের সাথে সেলফি তুলতে পেরে অনেক খুশি হলো। মাধবীকে এতটা খুশি দেখে আয়ান নিজেও অনেক খুশি হলো। অতঃপর মাধবীর সাথে বসে খাবার খেতে লাগলো। আয়ান গল্প করলো। গল্প করার শেষে আয়ান নিজের ডেস্কে ফিরে গেল। আয়ান নিজের ডেস্কে বসে কম্পিউটার অন করতেই নেহা আয়ানকে ডেকে পাঠালো তার ক্যাবিনে। আয়ান নেহার ডাক পেয়ে নিজের ডেস্ক থেকে উঠে চলে গেল নেহার ক্যাবিনে। আয়ান নেহার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে নেহাকে জিজ্ঞেস করলো, ম্যাম আসবো? আয়ানের কণ্ঠস্বর কানে আসতেই নেহা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়ান নেহার অনুমতি পেয়ে ক্যাবিনে প্রবেশ করে নেহার সামনে এসে দাঁড়ালো। আয়ান নেহার সামনে এসে দাঁড়াতেই নেহা নিজের হাতে থাকা ফাইলটা আয়ানের মুখের উপর ছুঁড়ে মারল। নেহা আয়ানের মুখের উপর ফাইল ছুঁড়ে মারতেই আয়ান খানিক চমকে উঠল। আয়ান মাটি থেকে ফাইলটা তুলে নেহার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই নেহা রাগে গজগজ করে উঠে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে প্রতি মাসে স্যালারি কি এসব ভুল করার জন্য দেওয়া হয় নাকি? আপনি যখন কাজ করতেই পারবেন না, আপনার মেয়েদের সাথে সেলফি তুলতে হবে, তখন আপনি কাজে আসেন কেন? বাড়িতে বসে থাকতে পারেন না? ও সরি, বাড়িতে থাকলে কি করে হবে? আপনার তো মেয়ে চাই, পতিতালয়ে যেতে পারেন না? নেহার কথাগুলো শুনে আয়ান ভীষণ রকম অবাক হয়ে গেল। নেহার বলা কথাগুলো কোনোভাবেই আয়ানের বোধগম্য হচ্ছে না। আয়ান নেহার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, ম্যাম আমি কি করেছি? আমার কাজে তো কোনো ভুল থাকার কথা নয়। আমি নিজের কাজ শেষ করে একবার করে চেক করে দেখেছি সব ঠিক আছে কিনা। শাট আপ! আপনার এই মুখে মুখে কথা বলার অভ্যাসটা পরিবর্তন করুন। বসকে সম্মান করতে শিখুন মিস্টার আয়ান। সরি ম্যাম, আর এমন ভুল হবে না। আয়ান নিজের কথাটা বলে শেষ করতেই নেহার সামনে দাঁড়িয়ে নিজের ফাইলটা খুলে নিজের করা ভুলটা খুঁজতে লাগলো। আয়ান নিজের ভুলটা খুঁজে কোনো প্রকার ভুল পেল না। আর কিছু জায়গায় ওভার রাইটিং করে ইচ্ছে করে ভুল করা হয়েছে। আয়ান এমনটা করেনি। আয়ান নেহার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, ম্যাম আমি তো ঠিক লেখাটাই লিখেছিলাম। আপনার বিশ্বাস না হলে আমার কম্পিউটারের ফাইলটা আমি আবার দেখাতে পারি। এখানে আমার লেখাকে ইচ্ছে করে ভুল করা হয়েছে ক্রপ করে, দেখুন আপনি। হোয়াট দ্য ফাকিং এলিগেশন! মানে আপনি কি কিছু খেয়ে এসে কাজে বসেছেন? কি সব পাগলের মতো কথা বলছেন আপনি? আপনার ফাইলে ক্রপ করে করবে? সেটা তো জানি না ম্যাম, তবে আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি আমার ফাইলটাকে কেউ ইচ্ছা করে ভুল করিয়েছে। আয়ানের কথাটা শুনে নেহা খিলখিল করে হেসে ফেলল। নেহাকে এমন করে হাসতে দেখে আয়ানের খানিক সন্দেহ হলো। আয়ান যদিও জানে না তার ফাইলটাকে এডিট করেছে, তবে নেহা ছাড়া এই ফাইলটা তো আর কারোর কাছে যায়নি। নেহা হাসতে হাসতে নিজের জায়গা থেকে উঠে আয়ানের সামনে এসে
টেবিলে হেলে বসে আয়ানের দিকে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, এখন বলবেন না যেন আপনি ফাইল জমা করার পর সেটা চেক করে কোনো ভুল না খুঁজে পেয়ে আমি নিজেই ফাইল এডিট করে ভুল করিয়েছি আপনাকে ছোট করে কথা বলার জন্য। নেহার বলা কথাটা শোনার পর আয়ানের কাছে স্পষ্ট হয়ে গেল যে নেহা নিজেই এই কাজটা করেছে। আয়ান এই ঘটনার পর বুঝতে পেরেছে যে নেহা তখন যে চালের কথাটা বলেছে আসলে সেই চালটা এটা ছিল। আয়ান নেহার দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনি এই কাজটা করেছে মানে আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি এমনটা করতে পারেন। আমি করেছি এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে? সেটা হয়তো নেই, তবে আমি যে নির্দোষ সেটার প্রমাণ আমার কাছে আছে। আয়ানের কথাটা শুনে নেহা আবারও তাচ্ছিল্যকর হেসে ফেলল। নেহার এমন হাসি দেখে আয়ানের বুকের ভেতর কেমন যেন করে উঠল। আয়ান বুঝতে পারলো না যে নেহা এবার কেন হাসছে। আয়ান নেহার দিকে ঠায় তাকিয়ে আছে। নেহা এবার আয়ানকে বলল, এখন আবার বলিয়েন যে আপনার কম্পিউটার থেকে সব কিছু আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমি সত্যি সেটাই করেছি। তবে এটা প্রমাণ করবেন কি করে? নেহার কথাগুলো শোনার পর আয়ান এবার ভীষণ বিরক্ত হলো। আয়ানের চোখের মুখে চরম বিরক্তির ছাপ ফুটে উঠল। আয়ান নেহাকে বলল, ম্যাম আপনি এমনটা করছেন কেন আমার সাথে? আমি কি ক্ষতি করেছি আপনার? কি ক্ষতি করেছো সেটা জানো না? ওই মাধবীর সাথে তোমার এত কথা কিসের? জানিস না আমি তোকে ভালোবাসি? এসব নাটক দেখে আমার কষ্ট হয়। কিন্তু ম্যাডাম আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আসলে মাধবীর। ব্যাস, একদম চুপ হয়ে যা, আর একটা কথা বলবি না তুই। কেউ একজন আমাকে অনেক আগে এটি বলেছিল যে ছোট লোক সবসময় ছোট লোক হয়েই থাকে, তাদের কখনো নিজের আপনজন করা উচিত নয়। আমার মনে হয় এই কথাটা তোদের মতো ছোট লোকদের জন্যই বলেছে। ম্যাম আপনি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে আছেন। আমি মাধবীকে আগে কখনো জানতাম না। আমি আজকেই প্রথম মাধবীর সাথে দেখা করি, আর আপনি কি না আমাকে নিয়ে তাকে সন্দেহ করছেন? আয়ানের বলা কথাটা শেষ হতেই নেহা কোনো কথা না বলে দুম করে আয়ানের শার্টের কলার নিজের শক্ত হাতে আয়ানের শার্টের কলার চেপে ধরল। নেহা আয়ানের শার্টের কলার চেপে ধরে আয়ানকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, প্রথম দেখায় একটা অপরিচিত মেয়ের গায়ে ঢলে পড়ে কথা বলতে ইচ্ছে হয় কি করে তোর? তোকে আমি অনেক ভালো একটা ছেলে ভেবেছি, আর তুই কিনা দিন শেষে এইরকম হয়ে গেলি। দেখুন ম্যাম আমি জানি না আপনি আমাকে কি মনে করেন, তবে সত্যি তো এটাই যে আমি নির্দোষ। আপনি বিনা দোষে আমাকে এমন করে অপমান করে কথা বলছেন। চুপ! তুই এই মুখে আর কখনো নিজেকে নির্দোষ বলিস না। ইচ্ছে করছে না এখন, তোকে আমি কি যে করি। নেহা নিজের কথাটা শেষ করতেই আয়ানকে সজোরে একটা ধাক্কা মারল। নেহার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। নেহা আয়ানের দিকে এমন করে তাকিয়ে আছে যেন আয়ানকে নেহা নিজের চোখ দিয়ে খেয়ে ফেলবে। কথায় আছে না, ভালোবাসার মাঝে অনেক সময় অনেক বাধা আসে, সেসব পার করে ভালোবাসা পূর্ণতা পায়। ভুল বোঝাবুঝির কারণে অনেক ভালোবাসার সম্পর্ক নিমিষেই শেষ হয়ে যায়। আয়ান আর নেহার মাঝে এখন সেই ভুল বোঝাবুঝিটাই চলছে। আয়ান নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নেহার সামনে। নেহা খানিক সময় এদিক ওদিক তাকিয়ে অতঃপর একটা ঝাড়ি দিয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলল, এখানে এখনো দাঁড়িয়ে কি দেখছো? এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, অসহ্যকর। জি ম্যাম। আয়ান আর কোনো কথা বলল না। আয়ান নিজের মাথাটা নিচু করে নিজের ডেস্কে গিয়ে বসলো। আয়ান নিজের ডেস্কে গিয়ে বসতেই মাধবী আয়ানের মন খারাপ দেখে আয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? ম্যাম কি বকেছে নাকি আপনাকে? আরে না তেমন কিছু না। আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না, আমাকে একটু আমার মতো থাকতে দিন। আপনার এমন কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাকে এত কথা কেন বুঝতে হবে? আপনি নিজের কাজ করুন প্লিজ। আয়ান মাধবীর সাথে এমন ভাবে কথা বলছে যেন মাধবীর কারণে আয়ান চরম বিরক্ত। যদিও মাধবী নিজেও জানে না যে আচমকা আয়ান তার সাথে এমন করে কথা বলছে কেন। আয়ানের এমন করে কথা বলার পেছনে তো তেমন কোনো কারণ নেই। মাধবী আয়ানের দিকে খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতঃপর নিজের চোখ নামিয়ে নিয়ে নিজের কাজের দিকে মন দিল। আয়ান ল্যাপটপ অন করে আপন মনে ভাবছে নেহার কথা।
নেহা আয়ানের উপর রিয়াক্ট করেছে তাতে আয়ান মোটেও কষ্ট পায়নি। যতটা কষ্ট আয়ানের কাজগুলো ভুল প্রমাণিত করে আয়ানকে ছোট করা হয়েছে। সন্ধ্যার দিকে আয়ানের অফিস শেষ হলো। আয়ান অফিস থেকে বেরিয়ে আসতেই আয়ানকে পেছন থেকে মাধবী ডাকলো। আয়ান মাধবীর ডাক শুনে ঠায় থমকে দাঁড়ালো। আয়ান থমকে দাঁড়াতেই মাধবী আয়ানের সামনে এসে দাঁড়ালো। মাধবী আয়ানের সামনে এসে দাঁড়িয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি আমার উপর এমন আচমকা রেগে গেছেন কেন? আমি কি এমন ভুল করেছি যে আমার উপর এমন করে রেগে গেলেন? আয়ান মাধবীর প্রশ্ন শুনে কি উত্তর দেবে সেটাই আয়ান বুঝতে পারছে না। মাধবীর সাথে আয়ান যদি কথা বলে তবে নেহা আয়ানের উপর রেগে যাবে আর নতুন নতুন ঝামেলার সৃষ্টি করবে। আয়ান চাইলে এই অফিস থেকে চাকরি ছেড়ে যেতে পারে, তবে চুক্তির কারণে আয়ান এখন নিজের চাকরি চাইলেও ছাড়তে পারবে না। আয়ান মাধবীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মাধবী আয়ানের কোনো কিছুই ঠিক বুঝতে পারছে না। আয়ান মাধবীর দিকে খানিক সময় তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে মুচকি হাসি দিয়ে বলল, আরে মিস মাধবী, আমি আসলে একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলাম, এই কারণে তখন আপনার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ও, আমি আরো ভেবেছি আপনি হয়তো আমার উপর রেগে আছেন কোনো কারণে, তাই আমার সাথে কথা বলছেন না। আরে না, তেমন কিছু না। আপনি কি এখন বাড়ি যাবেন নাকি? না, এখন বাড়ি যাব না। আসলে আমার মা একটু অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে যাব, তারপর ডক্টর দেখিয়ে বাড়ি ফিরবো। ও, তো চলুন আমি আপনাকে এগিয়ে দেই। জি চলুন। আয়ান মাধবীর সাথে কথা বলতে বলতে একসাথে পথ চলতে লাগলো। রাস্তার পাশে দুইজন পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের দুজনের কারোর মনে কোনো অন্য চিন্তা নেই। তারা গল্প করে করে হাঁটছে। দূর কোথাও থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ। সব মিলিয়ে পরিবেশটা খুব একটা মন্দ নয়। মাধবীর কোনো নিজের আপন ভাই নেই। মাধবী আয়ানকে নিজের ভাই বানিয়ে নিয়েছে। আয়ানও নিজের বাবা মায়ের একমাত্র সন্তান। আয়ানেরও একটা বোন হয়ে গেল। আয়ান আর মাধবী অনেকটা পথ একসাথে আসার পর আচমকা একটা গাড়ি এসে আয়ান আর মাধবীর সামনে এসে দাঁড়ালো। আয়ান আর মাধবী থমকে দাঁড়াতেই গাড়ির ভেতর থেকে নেহা নেমে এলো। নেহা আয়ান আর মাধবীর সামনে এসে দাঁড়িয়ে আয়ানকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলতে লাগলো, আমাকে প্রত্যাখ্যান করে এই মেয়ের সাথে ঘুরতে খুব ভালো লাগে তোর, তাই না? কেন রে? আমাকে কি দেখতে এই মেয়েটার থেকেও খারাপ দেখায় নাকি? ম্যাডাম, আপনি আবারও এসব বাজে কথা বলছেন। আমি আপনাকে বারণ করেছি এসব না বলতে। আপনি আমার কোনো কথাই শুনবেন না। না, শুনবো না। আমার জীবনের প্রথম প্রেম তুই। আমি তোকে কখনো হারাতে পারবো না, আর না তোকে অন্য কারোর হতে দেব। আর ইউ ক্রেজি, মানে পাগল হয়ে গেছেন আপনি? কী সব বলছেন আপনি? আমি কোনো ভুল কথা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি তোকে ভালোবাসি। আর শোন, এইসব রাস্তার মেয়ে কখনো তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। নেহার কথাগুলো শোনার পর আয়ানের মাথা গরম হয়ে গেল। আয়ান নিজের রাগ সামলাতে না পেরে নেহার গালের উপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আয়ান নেহার গালের উপর সজোরে থাপ্পড় বসিয়ে দিতেই নেহার চোখ দিয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আয়ান নেহাকে কান্না করতে দেখে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখালো না। সেখানে আয়ান নিজেই মাধবীকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছে। সেখানে মাধবীকে নিয়ে নেহা এমন সব উল্টাপাল্টা কথা বলছে। আয়ান বারবার করে নেহাকে বারণ করছে এসব কথা না বলতে, তবুও নেহা আয়ানকে এইসব কথা বলছে। নেহা নিজের গালে হাত দিয়ে আয়ানের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি আমার গায়ে হাত তুললে? আমি তোমাকে ভালোবাসি, এটাই কি তবে আমার অপরাধ? না, এটা তোমার অপরাধ না। অপরাধ হলো এটাই যে তুমি আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছো। নেহা মাধবী আমার বোন, আমি মাধবীর ভাই। আয়ানের কথা শুনে নেহা পুরো থ হয়ে গেল। নেহা কল্পনাও করতে পারেনি যে আয়ান আর মাধবীর মাঝে এমন ভাই বোনের সম্পর্ক আছে। নেহা তো আয়ানকে সন্দেহ করে বসেছিল মাধবীকে নিয়ে। নেহা এবার মাধবীর দিকে তাকাতেই মাধবী নেহাকে বলল, ম্যাম, এটা সত্যি, আমার কোনো নিজের আপন ভাই নেই। আমি আয়ান ভাইয়াকে নিজের আপন ভাই হিসাবে মনে করি। আমার সাথে আয়ান ভাইয়ার আর কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন আপনি। আচ্ছা সরি,
আমি আসলে মাথাটা গরম দেখে এসব উল্টাপাল্টা কথা। ঠিক আছে ম্যাম, আপনি আর ভাইয়া কথা বলুন, আমি আসছি। মাধবী নিজের কথাটা শেষ করতেই আয়ান আর নেহাকে বিদায় জানিয়ে চলে গেল তাদের সামনে থেকে। মাধবী চলে যাওয়ার পর নেহা নিজের ভুলটা বুঝতে পারলো। নেহা নিজের ভুলটা বুঝতে পেরে আয়ানকে বলল, আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। আসলে আমি ভেবেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে, তাই আর কি। হয়েছে, আমি বুঝতে পেরেছি। এখন আমি আসছি, আমাকে বাড়ি ফিরতে হবে। আয়ান নিজের কথাটা শেষ করতেই নেহাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। নেহা আয়ানের এত কাছে এসেও যদি আয়ানকে সে না আটকাতে পারে, তবে আজকের পর থেকে আর কখনো নেহা আয়ানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আর না পারবে ভালোবাসার অধিকারে নেহাকে কিছু বলতে। নেহা আয়ানের হাত ধরে আয়ানকে আটকে ফেলল। নেহা আয়ানের হাত ধরতে আয়ান পেছনে ফিরে নেহার দিকে দৃষ্টিপাত করে। আয়ান নেহার দিকে দৃষ্টিপাত করতেই নেহা আয়ানকে অবাক করে দিয়ে ধুম করে আয়ানের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল। আয়ান যদিও এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আচমকা নেহা আয়ানের সাথে এমন কিছু করবে, এটা যেন আয়ান ভুল করেও আশা করতে পারেনি। আয়ানের চোখ জোড়া ছানা বড়া হয়ে গেছে। আয়ান নিশ্চুপ হয়ে আছে। সারা শরীরে আয়ানের যেন কারেন্ট বয়ে যেতে লাগলো। এ কেমন অদ্ভুত শিহরণ, এ কেমন অদ্ভুত ভালো লাগা। নেহা তাকে এতটা সুখ দিচ্ছে যা আয়ান নিজেও কখনো কল্পনা করেনি। আয়ান বেশ কিছু সময় নীরব থেকে অতঃপর নেহার সাথে আয়ানও রেসপন্স করতে লাগলো। আয়ান আর নেহা যেন এক নিমিষে মিলেমিশে একাকার হয়ে গেল। এমন রাস্তার মাঝে দুটো মানুষ নিজেদের ভালোবাসা আদান প্রদান করতে ব্যস্ত হয়ে পড়েছে। আয়ান প্রথম থেকে নেহার সাথে কোনো প্রকার ভালোবাসার সম্পর্কে যেতে চাইছিল না, কারণ আয়ান জানে এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। দিন শেষে আয়ানের জন্য এক বুক কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। তবুও আজ আয়ানের মনে হচ্ছে নেহা ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ। নেহা যদি আয়ানের জীবনে না থাকে, তবে আয়ান শান্তিমতো বাঁচতেও পারবে না। প্রায় মিনিট 5 সময় নেহা আর আয়ান নিজেদের ঠোঁট দ্বারা ভালোবাসা আদান প্রদান করার পর আলতো করে আয়ান নেহার ঠোঁট জোড়ার মাঝ থেকে নিজের ঠোঁট জোড়া ছাড়িয়ে নিল। নেহা ভীষণ রকম হাঁপাচ্ছে। আয়ানের মৃদু হাঁপাতে হাঁপাতে নেহাকে উদ্দেশ্য করে বলল, নেহা, এটা কি করলে তুমি? তুমি জানো না যে এসব ঠিক নয়, তবুও কেন করলে এমনটা? কোনো কিছুই ভুল নয়। আমি যাকে ভালোবাসি তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার ভালোবাসার মাঝে বিন্দুমাত্র খাদ নেই। নেহা, আমরা মধ্যবিত্ত হতে পারি, তবে কাউকে যদি আমরা ভালোবাসি তবে নিজের জীবন দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করি। ভয় নেই। যদি আমাকে বিশ্বাস করতে তোমার অসুবিধা হয়, তবে আমার সব সম্পত্তি তোমার নামে করে দিয়ে আমি তোমার সাথে থাকবো। তার প্রয়োজন নেই। কাউকে অবিশ্বাস করে ঠকে যাওয়ার থেকে বিশ্বাস করে ঠকা ভালো। বিশ্বাস যখন করেছো, তখন আমি তোমাকে কখনো নিজের থেকে না দূরে সরিয়ে দিব, আর না কখনো তোমাকে ধোকা দিব। নেহা নিজের কথাটা বলে শেষ করতেই আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান নেহার এমন জড়িয়ে ধরায় পরম শান্তি অনুভব করছে। নিজের প্রিয় ভালোবাসার মানুষটির এমন সব আচরণ আয়ানকে অনেক বেশি শান্তি দেয়। আয়ান কখনো কল্পনাও করতে পারেনি যে নেহার সাথে তার জীবনে কখনো মিল হবে। কোথায় নেহা আর কোথায় আয়ান, তাদের দুজনের মাঝে অনেক তফাৎ ছিল। তবে দিন শেষে আয়ান আর নেহা মিলেমিশে একাকার হয়ে গেল। এটা সত্যিকার ভালোবাসার উদাহরণ। আয়ান নেহাকে বেশ কিছু সময় ধরে নিজের বাহু ডোরে বন্দি রেখে অতঃপর নেহাকে তার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে নিজের বাড়ি ফিরল। আয়ান বাড়ি ফিরতে আয়ানের মা আয়ানকে উদ্দেশ্য করে খানিক ভারী কণ্ঠে বলল, আয়ান, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আর শোন, আমার কথা তোকে শুনতেই হবে, এই আমি বলে দিচ্ছি। অফিস থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে যখন আমার মাথা এত জরুরি তলব করেছেন, তার মানেটা হলো বিষয়টা আসলেই খুব জটিল। তা কি কথা মা? এখনই বলবেন নাকি আমি ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে শুনবো? সারা দিন অনেক পরিশ্রম করে ফিরেছিস, তাই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর তোকে ধরছি আমি। ওকে মা, আমি এখনই আসছি, তুমি খাবার রেডি করো। আয়ানের মনটা আজ অনেক খুশি।
আয়ান নিজের মনের খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আয়ান যদিও নিজের মায়ের এমন জরুরি তলব শুনে বরাবর ভয় পায়, তবে আজ এই প্রথম আয়ান তেমন কোনো ভয় পায়নি। কারণ আজ আয়ান নিজের জীবনে এক নতুন ভালোবাসা খুঁজে পেয়েছে। আজকের দিনে আয়ানের আর কোনো কিছুই খারাপ লাগবে না। আয়ান খুশি মনে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেল খাবার খেতে। আয়ান খাবার টেবিলে বসতে আয়ানের মা আয়ানকে উদ্দেশ্য করে বলল, এখন কি আমি আমার জরুরি কথাটা বলতে পারি? উফ মা, তুমি আমাকে একটা কথা বলবে? তাতে এত চিন্তা করার কি আছে? যা ইচ্ছে হয় বলে দাও। তাছাড়া আমি কি কখনো তোমার কোনো কথায় কিছু বলেছি নাকি? আসলে আয়ান খোকা, তুই এখন বড় হয়েছিস। আমি জানি আমি তোর মা, আমার সব কথা তুই শুনবি। তবে বাবা, সব কিছুতেই তোর সিদ্ধান্তটাই আমার কাছে শেষ কথা। কি হয়েছে মা, বলো না। এত হাইপ ক্রিয়েট করো কেন? জানো না আমার চিন্তা হয়। না খোকা, চিন্তার কিছু না। আসলে আজ আমাদের বাড়িতে তোর অফিসের বস আছে না, ওই মেয়েটা, কি যেন নাম বললো? কেন, নেহা? হ্যাঁ, নেহা। নেহা মেয়েটা আজ আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু কেন মা? আর এসেই বা কি বলেছেন উনি? কি আর বলবে, আমি কেমন আছি, কি করছি, সারাদিন আমার সময় কাটে কেমন করে, এসব জিজ্ঞাসা করছে। মেয়েটার মাঝে আমি অদ্ভুত একটা জিনিস দেখেছি জানিস। ও মা, এতে আবার অদ্ভুত জিনিসের কি আছে? আমি যখন রিজেক্ট করেছি তখন তোমাকে পটাতে এসেছে, সিম্পল। আয়ানের বলা কথাটা আয়ানের মায়ের মোটেও পছন্দ হলো না। আয়ানের মা আয়ানকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, এই কারণেই আমি তোকে কোনো কথা বলতে চাই না। সব কথার মাঝেই তুই একটা না একটা খোঁচা মেরে কথা বলবি, ভালো লাগে না একদম। লে, আমি আবার কিসের খোঁচা মারলাম? তাছাড়া যেটা সত্যি সেটাই তো বললাম আমি। এখন আমার সত্যিটা যদি খোঁচা মারা কথা মনে হয় তোমার, তবে আমি বার কি করতে পারি বলো মা? শোন আয়ান, তুই আমার এই কথাটা একদম পরিষ্কার করে শোন। নেহাকে দেখে আমার মোটেও মনে হয়নি যে মেয়েটা খুব অহংকারী। আরও মনে হয়েছে এই মেয়েটার মতো ভালো মনের মানুষ আর দুটো হয় না। আমার ওকে অনেক পছন্দ হয়েছে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর আয়ানের আর বুঝতে বাকি থাকলো না যে আয়ানের মা আসলে কি বলতে চাইছে। আর নেহাকে নিজের জীবনে নিয়ে আসা নিয়েও আয়ানের কোনো সমস্যা নেই, বরং এই কথাটা শোনার পর আয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। নেহাকে আয়ান পছন্দ করলেই তো সব শেষ নয়, এখানে আয়ানের মায়েরও পছন্দের একটা বিষয় আছে। আর আয়ানের মা যদি নেহাকে পছন্দ না করে, তবে এই বিয়ে তো দূর, নেহার কোনো অস্তিত্ব আয়ানের জীবনে থাকবে না। আয়ানের খুশির জন্য আয়ানের মা নিজের জীবনের সমস্ত খুশিকে বলি দিয়েছে, শুধুমাত্র নিজের সন্তানের জন্য। আর আজ যখন সেই সন্তানের বিয়ের কথা আসলো, তখন আয়ান নিজের মায়ের জন্য নিজের প্রেমকেও বিসর্জন দিতে দুবার চিন্তা করবে না। আয়ান নিজের মায়ের দিকে তাকিয়ে খানিক ভাব নিয়ে মাকে বলল, মা, তোমার নেহাকে পছন্দ হয়েছে মানে কি? ওই মেয়েটা বড়লোক ঘরের মেয়ে, আমাদের সাথে সে যায় না কোনোভাবে। কেন যায় না? তাছাড়া আমি নেহাকে দেখেছি, ওই মেয়ে অহংকারী না, আমার সাথে দিব্যি মানিয়ে চলতে পারবে। তার মানে কি মা? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। তার মানে হলো নেহা হবে আমাদের বাড়ির বউ, এটা ফাইনাল। আর এই বিষয়টা নিয়ে আমি নিজে নেহার বাড়ির লোকের সাথে কথা বলবো। আয়ানের মায়ের কথাটা শোনার পর আয়ান মনে মনে খুশিতে নাচতে লাগলো। আয়ান আজ কতটা খুশি, এই কথাটা আয়ান নিজেও বলে বোঝাতে পারবে না। আয়ান খুশিতে গদগদ হয়ে যাওয়ার পরেও নিজেকে সামলে নিয়ে মাকে বলল, মা, তুমি যেই কথাটা বলছো তা কি ভেবেচিন্তে বলছো তো? আমি একদম ভেবেচিন্তে সব বলছি। আমার নেহাকে অনেক পছন্দ। তুই আর কোনো কথা না বলে নেহাকে আমাদের বাড়ির পুত্রবধূ করে নিয়ে আয়। ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন আমারও আর কোনো আপত্তি নেই। আয়ান সবকিছু নিজের মায়ের উপর ছেড়ে দিয়ে কোনো মতে খাবার শেষ করে নিজের ঘরে চলে আসলো। আয়ান নিজের ঘরে চলে এসে নেহাকে কল করলো। নেহাকে কল করার পর সাথে সাথে নেহা আয়ানের কলটা পিক করলো। নেহা আয়ানের ফোন কল পিক করতেই আয়ান নেহাকে উদ্দেশ্য করে বলল, ওগো আমার নন্দিনী, একটা কথা কি জানো? কি কথা জানবো মিস্টার? আয়ান এবার নেহাকে একে একে সবকিছু খুলে বলল।
নেহা আয়ানের মুখ থেকে সব কথা শোনার পর সে নিজেও বেশ খুশি হলো। ভালোবাসা সত্যি বড্ড অদ্ভুত। ভালোবাসা মানে না কোনো বাধা। হৃদয়ের ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো না কোনো সময় সেই ভালোবাসা ঠিক পূর্ণতার পথে হাঁটে, এটাই সত্যি। অতঃপর আর কি, অফিসের বস হয়ে গেল আয়ানের গার্লফ্রেন্ড। শুধু যে গার্লফ্রেন্ড হয়েছে তা কিন্তু নয়, আয়ানের স্ত্রীও বটে। আয়ানের মা নেহার বাবা মায়ের সাথে কথা বলার পর তারাও রাজি হয়ে যায়। আর অতঃপর ধুমধাম করে আয়ান আর নেহার বিয়ে হয়। আপনারা সবাই আয়ান আর নেহার বিয়েতে আমন্ত্রিত, অবশ্যই চলে আসবেন। আর হ্যাঁ, আয়ান আর নেহার জন্য মন থেকে সবাই দোয়া করবেন, তারা যেন সব বাধা পেরিয়ে একসাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র অনুভূতি।